জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স এ অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে দেশটি। সম্প্রতি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ব্রাসিলিয়ার ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব, বহুপাক্ষিক সহযোগিতা এবং গ্লোবাল সাউথের সংহতিকে নতুন উচ্চতায় উন্নতি করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে উপদেষ্টা আমোরিম প্রেসিডেন্ট লুলার বাংলাদেশের নতুন নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি উদীয়মান ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করেন। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সতর্ক অবস্থান রয়েছে বিজিপি। পাশাপাশি বাড়ানো হয়েছে নিয়মিত টহল ও নজরদারিও। বিজিবি জানিয়েছে, সীমান্তের নির্ধারিত শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো ধরনের স্থাপন বা বেড়া নির্মাণের আগে দুই দেশের মধ্যে সমন্বয় ও অনুমোদন প্রয়োজন। তবে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কৃষি জমি ও চলাচলের পথ সীমান্তের কাছাকাছি, সেখানে নতুন বেড়া নির্মাণ হলে দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। বিষয়টি ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে আলোচনায় তোলা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঈদযাত্রায় আজ দেয়া হচ্ছে ২৬ মে ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩, ২৪ ও ২৫ মে টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে টিকিট বিক্রির কর্মসূচি নির্ধারণ করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এদিকে কোরবানির পশুর পরিবহনের জন্য আগামী ২২ ও ২৩ তারিখ বিশেষ ব্যবস্থা হিসেবে চালু করা হচ্ছে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন। কালকে অনেকক্ষণ ট্রাই করছি, আপনারা ছাড়ার সাথে সাথেই ৮টার সময় যদি ট্রেন টিকিট ছাড়ে তাহলে ২-১ মিনিটের ভিতরেই দেখা যায় সব শেষ। আবার সিলেক্ট করলে আপনার টিকিট কাটাও যায় না। এই যে দেখেন, ওটিপি দিচ্ছে না, জাস্ট রিসেন্ট দিচ্ছি, তারপর আসতেছে না। এখন কোথায় কী কাটতেছে? বিশেষ করে এসিরগুলো, যেগুলো কেবিন বা এসি যে স্লিপার চেয়ার, এগুলো তো পাওয়াই যায় না। অথচ যখন যাচ্ছি ট্রেনে তখন দেখি ঠিকই ভিআইপি। চলতি মে মাসে দেশের জ্বালানি চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরে আসছে ১৯টি তেলবাহী জাহাজ। এর মধ্যে ইতোমধ্যে ১৪টি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং মাসের বাকি সময়ের মধ্যে আরও ৫টি জাহাজ নোঙর করবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিপিসি জানিয়েছে, এসব জাহাজে মোট ৫,৫৩,৫০০ মেট্রিক টন জ্বালানি রয়েছে। এর মধ্যে রয়েছে ৩,৮৫,০০০ টন ডিজেল, ৬৭,০০০ টন জেট ফুয়েল, ২৬,৫০০ টন অকটেন এবং ৭৫,০০০ টন ফার্নেস অয়েল। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। আগামী জুন মাসের জন্য ইতোমধ্যে ১৬টি তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক আমদানির কারণে দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। দেশে চলমান হামের প্রাদুর্ভাব জুন মাসের প্রথম দিক থেকে নিয়ন্ত্রণে আসতে শুরু করতে পারে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র সরকার জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়াজনিত জটিলতাই মৃত্যুর প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে। তবে আশার খবর দিলেও এখনও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজধানী সহ সারা দেশে হামে ও হাম সদৃশ্য উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিত হামে এবং ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১,১৯২ জন এবং নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের রোগী শনাক্ত হয়েছে
55,611 জন, প্রাণ গেছে 400-রও বেশি শিশুর। গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের দাবিতে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 3 মাস ব্যাপী সারা দেশের সভা সমাবেশ কর্মসূচি আজ রাজশাহী থেকে শুরু হচ্ছে। বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিসাব দাবির জানানো হবে। একই সঙ্গে দেশ জুড়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 13 জুন চট্টগ্রাম, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর 13 জুন চট্টগ্রামে, 20 জুন খুলনায়, 27 জুন ময়মনসিংহে, 11 জুলাই রংপুরে, 18 জুলাই বরিশালে এবং 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ হবে। এসব সমাবেশে সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর ও জেলাকে সম্পৃক্ত করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ করবে এই জোট। কোরবানির ঈদকে ঘিরে সারা দেশে শুরু হচ্ছে পশুর হাট বসানোর কার্যক্রম। ঈদুল আজহার সামনে রেখে ইতোমধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের অস্থায়ী ও স্থায়ী হাটগুলোতে জমতে শুরু করেছে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সরবরাহ। একই সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। খামার ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারও দেশীয় খামারেই কোরবানির পশুর চাহিদার বড় অংশ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলের খামারগুলোতে ব্যাপক হারে পশু প্রস্তুত করা হয়েছে। অনেক খামারি অনলাইনের মাধ্যমে আগাম অর্ডারও নিচ্ছেন, যাতে হাটের চাপ কমে এবং ক্রেতারা সহজেই পশু কিনতে পারেন। অন্যদিকে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেশি দানাদার খাবার খাওয়াই, আমরা কচি ঘাস খাওয়াই, আমাদের গরু ভালো থাকে। আমরা কোরবানি সামনে রেখে আমরা পরিশ্রম বেশি করতেছি, যে আমরা লাভবান হবো ইনশাল্লাহ আমরা আশা। আমরা গরু খাওয়াই হলে ভুসি, কুড়া আর ঘাস আর গোবর ভুসি খেলে আনছি। এটা দিয়ে আল্লাহ দিলে 25 বিঘা জমি তার আছে, এটা দিয়ে খেলেই। আর 7-8 জন লোক আছে, এই গরু আছে, খেত 200-250 গরু আছে। সোয়াবিন, ভুসি, ভুট্টা, এই মুসুরি কালাই এগুলি খেলেই। আর ঘাস হলো 20 বিঘা মাটির ঘাস আছে, আমরা ওই ঘাসই খেলি, আর কিছু খেলেই না। গাজীপুরের গাছা চন্দরা ইকরা মডেল স্কুলের 10ম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এস.এম. মমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হলে শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে হবে। 22 বছর পর আজ চাঁদপুর সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যাত্রাপথে কুমিল্লার বরুড়া এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা এলাকায় 2টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পাশাপাশি নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সফরসূচি অনুযায়ী নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। দিন শেষে চাঁদপুর ক্লাব এ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে থাকায় টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে শনিবার ও সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া রোববার চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে কয়েকদিনের এই বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পণ্য বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাজ মিয়ার ছেলে জিয়াউল আমিন এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম। স্থানীয়রা জানান, পানিশ্বর গ্রামের 2 বন্ধু মোটরসাইকেলে করে চিলকুট এলাকায় জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসে একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 আরোহী নিহত হন। পরে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি এমপির সঞ্চালনায় জেলা বিএনপির সহ সভাপতি এম এ জলিল, বিজি রশিদ নওশের, জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন, বিদ্যুৎসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের দেয়ানগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসব চড়ক পুজো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের মাঝে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চড়ক পুজোয় ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ঐতিহ্যবাহী কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার সালাউদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। দিনাজপুরের বিরামপুরে কৃষকদের মাঝে উন্নত উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ও বীজ আধুনিক চাষাবাদ প্রযুক্তি বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিনাইল ইউনিয়নের পুইনন্দা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, বর্তমান সময়ে কৃষকদের কম খরচে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত আধুনিক জাতের বীজ ব্যবহারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বায়ার অ্যারাইজ এজেড ধানটি আগাম উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকরা একই জমিতে বছরে একাধিক ফসল আবাদ করার সুযোগ পাবেন। এতে কৃষকের আয় বৃদ্ধি পাবে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পূর্ব বিরোধ ও গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে উপজেলা সদর ইউনিয়ন ও চুন্টা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 25 জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের আলীনগর গ্রামের মাইক্রোবাস চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকার অতিক্রম করার সময় পথচারীদের সরাতে হর্ন বাজান। এ ঘটনাকে কেন্দ্র করে পাঠানপাড়া গ্রামের ইদ্রিস খার জমাতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলীনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 51 ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাত 2টার দিকে বিভিন্ন ছাত্রী হল থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা এবং
ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের জোর দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি, ফলে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। অবস্থান কর্মসূচির চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের একাধিকবার বাকবিতণ্ডা হয়। পরে তার উপাচার্যের সামনে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেন। সকাল 10টার দিকে শিক্ষার্থীরা প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেন এবং তার পদত্যাগ দাবি অব্যাহত রাখেন।